রঞ্জা মাছের মাথাটা অয়নের পাতে দিতেই সুমনা দেবী চিৎকার করে বলে ওঠেন, কি করলি এটা? সুরজের জন্য কেটে রেখেছি মাথাটা, আর তুই অয়নকে দিলি? তোল বলছি। রঞ্জা মাছের মাথাটা তুলতে তুলতে বলে, রোজ তো সুরজ তা খায়, আজ না হয় অয়নদা খেত, তারও তো খেতে ইচ্ছা হয়। অয়ন বলে, না রে রঞ্জা, আমার মাছের মাথা খেতে ভালো লাগে না। মাছ মাংসের ভালো টুকরোটা তো সবসময় সুরজ তা খায়, আর সবচেয়ে খারাপ টুকরোটা তোমার ভাগ্যে জোটে। এবার পিসিমার দিকে তাকিয়ে অনুযোগের সুরে রঞ্জা বলে, সুরজদা চেম্বার থেকে ফিরলে চিকেন চপ, কাটলেট, আরও কত রকম জলখাবার বানিয়ে খাওয়াও, আর অয়নদা ফিরলে শুধু চা বিস্কুট দাও। এটা কেন করো পিসিমা? দুজনই তো তোমার ছেলে। পাশ থেকে প্রদীপবাবু বলেন, ওকে আমার বাড়িতে থাকতে দিচ্ছি এই ঢের। একটা অফিসারের ছেলে হয়ে পাউরুটি বানিয়ে লোকের বাড়ি বাড়ি ফেরি করছে। লোকের কাছে মুখ দেখাতে পারি না। ও যা রোজগার করে তাতে ওর সেদ্ধ ভাতও জোটে না, তবুও তো মাছ ভাত খাচ্ছে। কোন কুক্ষণে জন্মেছিল কে জানে। সুমনা দেবী বলেন, কুপুত্রের জন্ম দিয়েছি, কোনো ভালো গুণ নেই, ছোট থেকেই জ্বালিয়ে খাচ্ছে। স্কুল পাড়ার লোক সবার কাছে ওর নামে নালিশ শুনেছি, আর ওর ছোট ভাইকে দেখ, সবেতেই ভালো, সে ডাক্তারি পড়ছে, ওর লজ্জা লাগা উচিত। অয়ন আতপেটা খেয়েই উঠে যায়। রঞ্জা বলে, সবাই পড়াশোনায় ভালো হয় না, এখন তো আর দাদার নামে নালিশ শুনতে হয় না। দাদা রাত দিন পরিশ্রম করে ব্যবসাটাকে দাঁড় করাবার চেষ্টা করছে, আর তোমরা? প্রদীপবাবু বলেন, পরিশ্রম না ছাই করছে, রোজ কোথায় আড্ডা মেরে আকাজ কুকাজ করে তারপর রাত করে বাড়ি ফেরে, তার ঠিক আছে? অয়নের পড়াশোনা করতে ভালো লাগতো না, সে ভীষণ দুষ্টু ছিল, স্কুলে প্রায় গার্জিয়ান কল হতো। সে টেনে টুনে কোনো মতে ক্লাসে উঠত। দুবার দিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে না পেরে সে পড়াশোনায় ইতি টানে। তারপর একটা কারখানায় কাজ নেয়, টাকা জমিয়ে বছর তিনেক পর সে গ্রামের দিকে জমি কেনে। তারপর লোন করে কষ্টে শিষ্টে ছোট একটা পাউরুটির কারখানা করে। রঞ্জা ওর মামাতো বোন। রঞ্জা অয়নকে নিজের দাদার মতো ভালোবাসে। অয়নের ভাই সুরজ প্রত্যেক বছর ফার্স্ট হতো। সুরজ ডাক্তারিতে চান্স পাওয়ার পর থেকে তার বাবা মা অনেকটাই বদলে যান। সুরজের যত্নের তারা ত্রুটি রাখেন না। সুরজের পছন্দ মতো খাবার রান্না হয় বাড়িতে। বাবা মা সব সময় তার পরামর্শ নিয়ে কাজ করেন। অয়নের কপালে জোটে অপমান, কুকথা। কয়েকটি বছর কেটে যায়। অয়নের বাবা চাকরি থেকে অবসর নেন। সুরজ ডাক্তার হয়। সামনে দুর্গাপুজো। অয়ন মাকে একটা শাড়ি ও বাবাকে ধুতি পাঞ্জাবি দিয়ে বলে, এগুলো তোমাদের। সুমনা দেবী শাড়িটা নেড়ে চেড়ে দেখে পাশে রেখে দেন। প্রদীপবাবু ছুঁয়েও দেখেন না। অয়ন বুঝতে পারে কম দামের জিনিস তাদের পছন্দ হয়নি। সুরজ মা বাবার জন্য দামি শাড়ি, পাঞ্জাবি, ধুতি আনে। সুমনা দেবী বাড়িতে কেউ এলেই তাকে সুরজের দেওয়া শাড়ি, ধুতি, পাঞ্জাবি দেখান। পুজোতে সুমনা দেবী ও প্রদীপবাবু সুরজের দেওয়া পোশাক পরে ঠাকুর দেখতে বেরোন। অয়ন ভাবে তার দেওয়া পোশাক হয়তো তারা অন্যদিন পরবেন। পুজো শেষ হয়ে গেলেও অয়নের বাবা মা তার দেওয়া পোশাক পরেননি। সে কষ্ট পায়। বছরখানেক পর সুরজ তাদের বাড়ির থেকে অনেকটা দূরে একটা সুন্দর ঝাঁ চকচকে বাড়ি এবং দামি গাড়ি কেনে। তারপর তার পছন্দ মতন মেয়েকে বিয়ে করে ওই বাড়িতে ওঠে। অয়ন তার বাবা মাকে কাছে রাখার চেষ্টা করে, কিন্তু তারা ছোট ছেলের কাছে চলে যান। মাঝে মাঝে অয়ন গিয়ে ভাইয়ের বাড়ির বাইরে দাঁড়িয়ে বাবা মাকে দেখে আসে। প্রদীপবাবুর পেনশনের সব টাকা সুরজ তুলে নেয়। তিনি বাজার হাট ও সুমনা দেবী সংসারের সব কাজ করা সত্ত্বেও সুরজ ও তার স্ত্রী তাদের সাথে খারাপ ব্যবহার করে। একদিন ডাক্তার সুরজকে কিডনি পাচার চক্র চালানোর অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে।
প্রদীপবাবু ও সুমনা দেবী তাদের গুণধর ছোট ছেলের কাণ্ডে অসুস্থ হয়ে পড়েন। অয়ন বাবা মাকে তার কাছে এনে সুস্থ করার চেষ্টা করে। একদিন দুপুরে অয়নের বাবা মা টিভিতে খবর দেখতে থাকেন। আশ্রয় নামের একটা অনাথ আশ্রমের খবর দেখাচ্ছে। সেখানে 15টা বাচ্চা থাকে। অয়ন নামের একজন যুবক 5 বছর ধরে বাচ্চাগুলোর সব রকম দায়িত্ব পালন করে আসছে। তাদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রকম হাতের কাজ শেখানো হচ্ছে। অয়ন এবার বাচ্চাগুলোকে আনন্দ দেওয়ার জন্য আশ্রমে দুর্গাপুজোর আয়োজন করেছে। অয়নের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার ছেলের নামও অয়ন, অথচ থামো তো, খবর শুনতে দাও। খবরে আরও বলছে অয়ন বড় ব্যবসায়ী হয়েও সাধারণ মানের জীবনযাপন করেন। তার কারখানার কিছু লোকের কথা শোনান সাংবাদিক। তিনি তার কারখানার প্রতিটি কর্মচারীর বিপদে আপদে পাশে থাকেন। তারাও এ পুজোয় সামিল। তিনি ক্যামেরার সামনে আসতে চাননি, তাই তার একটা ছবি আমরা দেখাচ্ছি। অয়নের ছবিটা দেখে বাবা মা দুজনেই অবাক হয়ে গেলেন। মা কেঁদে উঠে বলেন, ছোট ছেলে পড়াশোনায় ভালো বলে ওকে আমরা কদর করে এসেছি, ওর উদ্ধত ব্যবহার হজম করে এসেছি, আর অয়নকে তাচ্ছিল্য অপমান করেছি, কুপুত্র বলেছি। ঘুণাক্ষরেও বুঝতে পারিনি অয়ন এত বড় কাজ করছে। আমাদের কুপুত্র আজ অনেকের আশা ভরসা। বাইরে লোকজনের আওয়াজ শুনে বাবা মা বাইরে বেরিয়ে দেখেন পাড়ার লোকজন এসে তাদের কুপুত্রের গুণগান গাইছেন। আজ দুর্গাপুজোর মহা অষ্টমী। আশ্রমে সকালে পুজোর আয়োজন চলছে। কচি কাচারা আনন্দে হই হুল্লোড় করছে। অয়নের বাবা অয়নের দেওয়া পাঞ্জাবি, ধুতি আর মা শাড়ি পরে আশ্রমে আসতেই পরিবেশটা বদলে গেল। প্রদীপবাবু আর সুমনা দেবী বুঝতে পারলেন না ব্যাপারটা কি হলো। বড়রা সব ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। একজন দৌড়ে 2টো চেয়ার এনে ওদের বসতে দেন। একে একে সবাই প্রণাম করতে থাকে। অয়ন আশ্রমের ভেতর ছিল। বাইরে বেরিয়ে এসে বাবা মাকে দেখে খুশি হয়ে প্রণাম করতে যায়। তারা তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলেন, কত অপমান গালাগালি করেছি তোকে। আজ বুঝতে পেরেছি পড়াশোনা জানলেই সবাই মানুষ হয় না। তুই আমার কুপুত্র নোস, বরং এতদিন যাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করে ডাক্তার বানিয়েছি সেই কুপুত্র, সে মানুষ হয়নি। হ্যাঁ রে বাবা, তোর এই মহান কর্মকাণ্ডে আমাদের এই বুড়ো বুড়িকে সামিল করবি না? অয়ন বলে, তোমরা আমার দেবতা, তোমাদের ছাড়া কিছু করতে পারি? কথাটা বলে সে আশ্রমের দেওয়ালের দিকে হাত তুলে দেখায়। সেখানে জলজল করছে প্রদীপবাবু আর সুমনা দেবীর ফটো। তার নিচে লেখা আছে আশ্রয়। খুশিতে তাদের চোখে জল এসে যায়। কচিকাচারা দাদু, ঠাম্মি, এসো বলে তাদের হাত ধরে নিয়ে মণ্ডপে বসায়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে শাঁখের ও ঢাকের আওয়াজ মিশে মুখরিত হয়ে ওঠে চারদিক। মা বাবাকে খুশি দেখে অয়নের চোখেও আনন্দাশ্রু দেখা দেয়।